সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। সার্কভুক্ত দেশগুলো আর কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, আসছেন না মোদি। অভিজ্ঞ আর তরুণের মিশেলে হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, জানিয়েছেন মেজর হাফিজ। বললেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়, এরপর যাবেন নাহিদের বাসায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন আর মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। ভালো নির্বাচনের জন্য উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে ধন্যবাদ প্রস্তাব। ৩২টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত জোট, আগামীকাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ। দেখছিলেন ক্রাউন সংবাদ শিরোনাম। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিজয়ী সংসদ সদস্যদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে সার্ক দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও। উপদেষ্টা জানান, মঙ্গলবার নতুন এমপি ও মন্ত্রীদের শপথ হতে পারে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, 18 মাসের সফলতা ও ব্যর্থতা হিসেবের সুযোগ নেই, তবে অন্তর্বর্তী সরকারের সবাই দেশের প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা করেছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে রবিবার উপদেষ্টাদের বৈঠক শেষে সচিবালয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদেরই করা হবে। এটা ক্যাবিনেট ডিভিশন দেখছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মত প্রকাশের কারণে কাউকে হয়রানি করেনি অন্তর্বর্তী সরকার। কথা বলেন নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও। নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি, সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে পরিবারের কাছে ফিরে গেছেন, এটি ভিন্ন খাতে নেয়ার সুযোগ নেই। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও এআই ইম্প্যাক্ট সামিটের কারণে তিনি আসতে পারছেন না। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের তথ্য মতে ওই দিন মুম্বাইয়ের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের ওই সামিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভারও থাকার কথা রয়েছে। সে কারণে আগামী মঙ্গলবার ঢাকায় আয়োজন হতে যাওয়া মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শপথ অনুষ্ঠানে ভারত ছাড়াও পাকিস্তান, চীন সহ 13টি দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অভিজ্ঞ আর তরুণের মিশেলে এবার হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, এমন তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। বর্তমানে যে পুলিশ রয়েছে তাদের মনোবল ভেঙে গেছে দাবি করে হাফিজ উদ্দিন বলেন, তারা ভালো কাজও এখন আর সাহস করে করতে পারছেন না। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অরাজনৈতিক ব্যক্তি নয়, পোড় খাওয়া সৎ একজন মানুষকে রাষ্ট্রপতি বানাতে হবে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
শুরু হয়েছে প্রস্তুতিও। এরই মধ্যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি বিদেশি অতিথিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই সমস্যা সমাধান করতে চাইলে সৎ ও যোগ্যদের মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা জরুরি। নির্বাচন হবে কি হবে না, কারা মেজরিটি পাবে, কারা কোথায় পাবে, কে ষড়যন্ত্র করে, কোথায় অভ্যুত্থান হচ্ছে, কোথায় কি হচ্ছে, নানা ধরনের গুজবের মশগুল ছিল বাংলাদেশের জনতা। কিন্তু এই যে সাইলেন্ট মেজরিটি চুপচাপ থেকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিল, এটা তো একটা বিরাট শুভ লক্ষণ বলে আমি মনে করি। সুতরাং ভালো হয় যদি মন্ত্রিসভায় তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশেল হয়। তবে আমার প্রধান হলো যে বাংলাদেশের জনগণ খুব বেশি আশা করে না মন্ত্রীদের কাছ থেকে, খালি দুর্নীতি না করলেই জনগণ বেঁচে যায়, বর্তে যায়। হাফিজউদ্দিন আহমেদ আরো বলেন, দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি নির্বাচনেও সতর্ক থাকা জরুরি। কোনো অরাজনৈতিক ব্যক্তিকে এই পদে বসানো উচিত হবে না বলেও মত দেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে, পুলিশের মনোবল ফেরাতে কাজ করতে হবে নতুন সরকারকে। বিএনপি 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। অর্থনৈতিক ভারসাম্য, রাজনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভোটের মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 6:45 তারেক রহমান গুলশানের অফিস থেকে রওনা হন। 7টার কিছু পরে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ইতে শফিকুর রহমানের বাসায় পৌঁছেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত আমিরের সঙ্গে রয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রাত 8টার পর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সার্কিট হাউস রোডের বাসায় যাওয়ার কথা রয়েছে তার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাক্ষাৎ মূলত ইতিবাচক রাজনীতির অংশ। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212। দীর্ঘ 1.5 দশক পর এমন ভূমিধস বিজয় পেয়েছে দলটি। এদিকে জামাত পেয়েছে 68টি আসন, শরিক দল পেয়েছে 9টি আসন। নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময় করতে সন্ধ্যা 7টার কিছু পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বাসায়। সেখানকার খবর জানাতে এখন বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলছি তার সাথে। ওমর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জামায়াতের আমিরের বাসায় তারেক রহমান তো পৌঁছে গেছেন এবং এরপরে নাহিদের বাসায় যাবার কথা আছে। এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। 7টার কিছুক্ষণ পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে তার যে বাসভবন বসুন্ধরা সেখানে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখেছি যে আসলে তার যে বাসভবন তার চারপাশেই কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। একই সাথে আমরা দেখেছি এখানে দেশি বিদেশি গণমাধ্যমগুলোর যে উপস্থিতি সেটাই কিন্তু লক্ষণীয়। বলে রাখি যে আসলে আর একদিন পরেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালেই কিন্তু সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান। এই নির্বাচনের পরে আজকে জামায়াত আমির এবং তারেক রহমানের যে সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে
একটি দৃষ্টান্ত তৈরি হবে মনে করছেন তারা। এর সাথে আমরা দেখেছি যে এই যে বৈঠকটি নির্বাচনের পরে জামায়াত আমিরের সাথে, অর্থাৎ এই যে সম্ভাব্য দুই প্রধানমন্ত্রী, আগামীর যে বিরোধী দলীয় নেতা, তাদের যে বৈঠক, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। বলে রাখি যে আসলে 2001 সালে আমরা দেখেছি বিএনপির সাথে কিন্তু জোটে ছিল জামায়াত ইসলামী, এবং তখন কিন্তু দেখেছি আসলে তাদের দুজন মন্ত্রীও ছিল 4 দলীয় জোটের যে সরকার, সেই সরকারে। তবে এবারই 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে 80টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে জামায়াত ইসলামী, এবং একই সাথে বিএনপি কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে। এই যে আসলে আমরা দেখেছি এর আগে যে সংবাদ সম্মেলন, তারেক রহমান কিন্তু জানিয়েছেন যে আসলে শক্তিশালী বিরোধী দল, অর্থাৎ তিনিও কিন্তু প্রত্যাশা করছেন যে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবেন, এবং বিরোধী দল যাতে সঠিকভাবে দিক নির্দেশনা সঠিকভাবে তাদের ভুল ধরিয়ে দিলে আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এবং বলে রাখি যে আসলে এই যে সাক্ষাৎকার, এরপরেই কিন্তু তিনি যাবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে। অর্থাৎ এই যে আজকে যে সাক্ষাৎকারটি, সেখানে কিন্তু আসলে এর আগে আমরা দেখেছি জামায়াতের আমিরের সাথে, জামায়াত আমির কিন্তু বিএনপি চেয়ারম্যানের সাথে। ধন্যবাদ ওমর আপনাকে, আপনি তথ্য রাখতে থাকুন, প্রয়োজনে আমরা আবার যুক্ত হব। দর্শক, নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময় করতে আমরা জানি রাত 8টার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। সেখানকার খবর জানতে এখন আমরা সার্কিট হাউস এলাকায় আমাদের যে সহকর্মী নাবিল জাহাঙ্গীর আছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। নাবিল, রাত 8টার পর তারেক রহমান ওখানে যাবার কথা আছে নাহিদের বাসায়, তো এখন সেই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। নাবিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নাবিল, তারেক রহমান কখন এসে পৌঁছাবেন বলে মনে হচ্ছে, এবং তার আশাকে কেন্দ্র করে এখানকার যে পরিস্থিতি এলাকার, সেটা আমাদের জানাবেন। ফারহানা, আমরা যেটি ধারণা করছি যে নির্ধারিত সময় অর্থাৎ 8টার কিছু আগে কিংবা পরেই তারেক রহমান এখানে এসে পৌঁছবেন, এবং তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু এখানে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। রাস্তার পাশে বিএনপি নেতাকর্মী সমর্থকরাও কিছু রয়েছেন, এবং পুরো এলাকাটি কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসছেন। এবং তারেক রহমানের এই যে বিরোধীদের সাথে, বিরোধী দলীয় নেতাদের সাথে দেখা করার যে বিষয়টি, সেটি কিন্তু ফারহানা একটি বলা যায় যে শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বে একটি বিরল ঘটনা, এবং এর মধ্যে থেকে কিন্তু তিনি একটি ইতিহাস সৃষ্টি করতে করেছেন ইতিমধ্যে। তিনি যেহেতু জামায়াতের আমিরের সাথে দেখা করেছেন, যে এক ধরনের ইতিহাস। এবং তারেক রহমানের যে বক্তব্য আমরা গতকাল যেটি শুনছিলাম, উনি যেটি বারবার বলছিলেন যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ তিনি গড়ে তুলতে চান, এবং সেটির এক ধরনের বার্তা কিন্তু তিনি দিচ্ছেনই। শপথ গ্রহণের আগেই বিরোধী দলীয় যারা নেতা রয়েছেন তাদের সাথে দেখা করছেন। এবং নাহিদ ইসলামের যে বিষয়টি, সেটি কিন্তু একটু ভিন্ন, কারণ তিনি জুলাই যে গণ অভ্যুত্থান, সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অন্যতম একজন সমন্বয়ক ছিলেন, তিনি এক দফা ঘোষণা করেছেন। তারেক রহমানের এখানে আসার মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থানের প্রতি, এবং নাহিদ ইসলাম এবং তার যে তরুণদের নেতৃত্বে যে দল, তার প্রতিও এক ধরনের তিনি একটি বার্তা দিচ্ছেন, এক ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এক ধরনের ইতিবাচক জেস্টার, গুড জেস্টার বলা যায়, যেটি তিনি দিচ্ছেন। এবং যেহেতু নতুন বাংলাদেশ, গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ গঠিত হচ্ছে, এই বাংলাদেশে এই যে বিরোধীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা, সেটাই কিন্তু সবাই সাধুবাদ জানাচ্ছে। নাবিল, আপনি তথ্য সংগ্রহে থাকুন, প্রয়োজনে আমরা আবারও সংযুক্ত হব। রাজধানী সার্কিট হাউস এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাবিল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নির্বাচনে বিজয়ী দলীয় ও জোটের প্রার্থীরা। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হন। তবে নিরাপত্তার কারণে কার্যালয়ের ভেতরে সবাইকে ঢুকতে দিচ্ছে না চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্যরা।
ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং তাদের সীমিত সংখ্যক প্রতিনিধিরা শুধু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন। অন্য নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সেরা নির্বাচন। এই অর্জনকে মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির প্রয়োজনে দায়িত্ব পালনের সুযোগকে ভাগ্যবান হিসেবেও দেখছেন তিনি। অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে 90% সফল হয়েছে। তাদের সময়ে করার সংস্কার কাজ নতুন সরকার এগিয়ে নেবে, এমন প্রত্যাশাও জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। রবিবার অনুষ্ঠিত হল অন্তর্বর্তী সরকারের শেষ ক্যাবিনেট বৈঠক। উল্লেখযোগ্য এজেন্ডা না থাকলেও ভালো নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসবমুখর করায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রশংসা করা হয় মন্ত্রী পরিষদ সচিবের ভূমিকারও। ক্যাবিনেটের শেখ আব্দুর রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব অ্যাপ্রুভ করে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এবারের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শক্তিশালী বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ভূমিকা রাখবে আশা করে উপদেষ্টা পরিষদ। চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের এর চেয়ে সুন্দর ইলেকশন এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ। চিফ অ্যাডভাইজার আবার সবাই তার কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। প্রেস সচিব জানান, 60% ভোট উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে কারচুপি করে টিকে থাকা সম্ভব নয়। 60% মানুষ যে ভোট দিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা, সেটার প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। শপথ অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টারাও থাকবেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা জাতীয় সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনে 32টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আবেদন করেছে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট। ভোটের পর সহিংসতা বন্ধে কাল বিকেলে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন জোট নেতারা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই কথা জানান। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হলেও ভোটে অনিয়ম হয়েছে। অভিযোগ দিলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বলেন, নির্বাচনের শুরুটা ভালো হলেও সমাপ্তি ভালো হয়নি। 32টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শীটে ঘষা মাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে, এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরো অনেকেই যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশন কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো, স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়া যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক।
কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা, বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি মরহুম শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়া এবং তা পালনের আশ্বাস দেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সম্মান করা ইমানই দায়িত্ব। কৃষক শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন, তাদের ঘামের গন্ধ আতরের মতো মনে হয়, বলেন জামায়াত আমির। গরিবের ঘামকে সম্মানের চোখে দেখেন, ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন, বলেন তিনি। গত 8 ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জামায়াত সমর্থক শাহ আলম। আজকে এমন একটা পরিবারের কাছে আমি আসতে পেরেছি, যেই পরিবারের অভিভাবক ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া। মহান রব্বে কারিমের দরবারে দোয়া করে তিনি নিজেই, আল্লাহ নিজেই যেন পরিবারের এখন অভিভাবক। এই বড় মনের মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনার অনেক বড় মনের মানুষ, এই পরিবারটাকে আপনারা স্নেহের চাদরে ঢেকে রাখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। এখন থেকে এখানে আসলে আমাকে আর মেহমান বলবেন না, যেহেতু আমি এই পরিবারের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের মতোই এক গ্রামবাসী। বাংলাদেশের এবারের নির্বাচনকে বিশ্বাসযোগ্যতার মাইল ফলক বলেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ন্যায় বিচারের মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া ও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হবে। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোট পরবর্তী সহিংসতায় 3 জন নিহত ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জয়েন্ট সিভিল সোসাইটি। ইমরুল কায়েসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করে নিজেদের রিপোর্ট দিচ্ছে দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলো। এর ধারাবাহিকতায় রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ রিপোর্ট তুলে ধরেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সংস্থাটির চেয়ারম্যান রোহানা হেতিয়ারাফসি বলেন, গত 15 বছর পর নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বিপুল আগ্রহের প্রতিফলন ঘটেছে, তবে মাত্র 4% নারী প্রার্থিতায় অসন্তোষ জানান তিনি। কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়েও। Inclusiveness, of course, it will be much better. এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি মাইলফলক অর্জন। নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন নিয়ে মানুষের যে ব্যাপক আগ্রহ ছিল তা ভোটার উপস্থিতি দেখেই বোঝা যায়। নতুন সরকারের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচারের মধ্য দিয়ে নির্বাচন ও রাজনীতিতে ফিরতে হবে। And reconciliation process, of course, the government has to seriously consider that part. এদিকে দুপুরে একই হোটেলে আরেক সংবাদ সম্মেলনে জয়েন্ট সিভিল সোসাইটির ব্যানারে দেশীয় কয়েকটি নির্বাচনী সংস্থা তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। জানায়, নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় নারী এবং সংখ্যালঘু ভোটাররা বাধাপ্রাপ্ত হয়েছেন। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং অংশগ্রহণের সুযোগ ছিল, কিন্তু এই যে বাধা দেওয়ার ঘটনা, পর্যবেক্ষকদের দায়িত্ব পালনের সুযোগ সীমিত করা, নির্বাচনী সার্বিকভাবে গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে গ্যাপ আছে সেই জায়গাটার প্রতি আসলে ইঙ্গিত করে। সংখ্যালঘু সম্প্রদায় যে অসহযোগিতা পেয়েছে সেটা হচ্ছে রাজশাহী যারা মাইনরিটি যে কনসেন্ট্রেট যে ভোট কেন্দ্রগুলো আছে, আর একটা চিত্র আছে আমাদের খুলনা 4-এর চিত্র আছে। ভোটারকে আমি হয়তো সে ভোট কেন্দ্রে আসছে, তাকে আমি বললাম এই দ্রুত আসেন, এই যে আমার টোনটা আসলে কতটা পজিটিভ ছিল, কতটা সম্মানের ছিল, এই ধরনের অসহযোগিতার আসলে এরকম যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি বা তাকে ঢুকতে দেওয়া হয়নি এরকম কিছু না। আসলে প্রতিবন্ধীরা যাতে সহজে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মনে করে এই পর্যবেক্ষণ সংস্থাগুলো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যা মামলার রায় আগামী 4 মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। এ মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার, ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ বাকিরা পলাতক রয়েছেন। এর আগে এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ট্রাইব্যুনালে আজ আসামি পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করেন।
ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা। পুলিশ জানিয়েছে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে আব্দুল বারেক খানের ছেলে মেহেদি হাসান শুভ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। সে প্রায়ই এলাকাবাসীকে মারধর করত, এমনকি তার বাবা মাকেও মারধর করত শুভ। শনিবার সকালে বাবার কাছে ৩ লাখ টাকা চায় শুভ, দিতে রাজি না হয় বাড়িতে ভাঙচুর চালায় সে। পরে সন্ধ্যায় মা খুশি বেগমকে হত্যার হুমকি দেয়। বিষয়টি জেনে বাবা রাতে ছেলেকে কুপিয়ে হত্যা করে, পরে 999-এ ফোন করে আত্মসমর্পণ করে। এই ঘটনায় স্বামীকে আসামি করে হত্যা মামলা করেছেন শুভর মা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি করা ভোগ্যপণ্য খালাসে দেখা দিয়েছে ধীরগতি। আমদানি বৃদ্ধি, পণ্য সংরক্ষণে পর্যাপ্ত গুদাম না থাকা এবং লাইটার জাহাজ সংকটে ২০ লাখ টনের বেশি ভোগ্যপণ্য নিয়ে সমুদ্রে ভাসছে মাদার ভেসেল। দীর্ঘ সময় অলস দাঁড়িয়ে থাকায় বাড়ছে জরিমানা, যা দিন শেষে পড়বে ভোক্তার ঘাড়ে। এতে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি বাজারে সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, সাগরে ভাসমান আরেকটি বন্দর, যেখানে গভীর ড্রাফটের বড় মাদার ভেসেলগুলো নোঙর করে। লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করা হয়। অনেক সময় বৈরী আবহাওয়া বা জায়গার অভাবেও এখানে জাহাজগুলো অপেক্ষা করে। সাধারণত এসব ভেসেল লাইটার জাহাজে কিছু পণ্য খালাসের পর যায় বন্দরের মূল জেটিতে। রোজা সামনে রেখে ভোগ্যপণ্য সহ বিভিন্ন পণ্য নিয়ে একই সময়ে এসেছে শতাধিক মাদার ভেসেল। একটি ভেসেলের পণ্য খালাসে প্রয়োজন 3টি লাইটার জাহাজ, কিন্তু লাইটার জাহাজ আছে 100-রও কম। সংকট থাকায় তাই সময় মতো পণ্য খালাস হচ্ছে না। ফলে বন্দরের বহির্নোঙরে 20 লক্ষাধিক টন ভোগ্যপণ্যের পাহাড় জমেছে। ড্যামারেজ গুনতে হয় কন্টেনারে, পাশাপাশি আপনারা জানেন যে মালটা যেহেতু এলসির মাধ্যমে করা হয় ব্যাংক কর্তৃক, তা ব্যাংকের পেমেন্ট দিতে তাদের কি হয়, দেরি হয়। প্রায় $4 লাখ একটা জাহাজে অতিরিক্ত আসতেছে। এইটা কোথা থেকে সে খরচ ক্ষতিটা পোষাবে? নিশ্চয় ভোক্তাদের উপরেই প্রতিবেদন। দিনের পর দিন অলস দাঁড়িয়ে থাকায় ভেসেলগুলোকে গুনতে হচ্ছে জরিমানা, যা তারা পণ্যের মালিক থেকে আদায় করবে। দিন শেষে যা আসলে কাটবে ভোক্তার পকেট। আমাদের যে মাদার ভেসেলগুলো দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে, অলস দাঁড়িয়ে আছে, অনেকদিকে দেখছে 40 ঘন্টা 48 ঘন্টা পরেও একটা জাহাজ পাচ্ছে না। তবে একসাথে বেশি মাদার ভেসেল আসা এবং সাইলো না থাকাকে দুষলেন জাহাজ মালিকরা। আটকা আছে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন যে আপনার বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় পণ্য খালাস হয় ম্যানুয়াল পদ্ধতিতে, এবং বাংলাদেশে অনেক বড় বড় আমদানিকারক আছে যাদের কাছে নিজস্ব কোনো সাইলো নাই। সংকট নিরসনে লাইটার জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা সময় সময় অভিযান পরিচালনা করি, যাতে কোনো লাইটার অযাচিতভাবে কিংবা কোনো লাইটার অকারণে মালামাল নিয়ে দাঁড়িয়ে না থাকে, তারা যেন তাদের গন্তব্যে পৌঁছে যায় যথারীতি। পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত করতে আমদানিকারকদের সংগঠন ও লাইটার মালিকদের সমঝোতার পাশাপাশি বিকল্প ভাবা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। সার্কভুক্ত দেশগুলো আর কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, আসছেন না মোদি। অভিজ্ঞ আর তরুণের মিশেলে হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, জানিয়েছেন মেজর হাফিজ। বলে নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়। নাহিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করলেন তার বাসায় গিয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন আর মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। ভালো নির্বাচনের জন্য উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে ধন্যবাদ প্রস্তাব। 32টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত জোট। আগামীকাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।